অপেক্ষা করছে তারা তিনজন। তখনই দূর থেকে মাহিদকে দেখতে পায় তারা। মাহিদকে দেখেই মেঘ কিছুটা চেঁচিয়ে ওঠে। ভাইয়া। মেঘ চেঁচিয়ে ওঠায় তার দিকে শান্ত দৃষ্টিতে তাকায় শ্রাবণ। শ্রাবণকে এভাবে তাকাতে দেখে এক ভেঙচি কাটে মেঘ, যেন সে শ্রাবণকে বিন্দুমাত্র ভয় পায় না। তার ভাই চলে এসেছে, কিসের ভয়? মনে মনে বেজায় খুশি মেঘ। মেঘের এমন ভাবভঙ্গি দেখে ভ্রু কুঁচকে মেঘের দিকে তাকায় শ্রাবণ, মনে মনে আওড়ায়, বেশি উড়িস না জান, তো ডানা কেটে দিতে আমার বেশি সময় লাগবে না। মাহিদ এসে দাঁড়াতেই দৌড়ে তার কাছে গিয়ে তাকে জাপড়ে ধরে মেঘ। হাউমাউ করে কেঁদে দিয়ে অভিযোগের স্বরে বলে ওঠে, এত দেরি করলে কেন ভাইয়া? জানো তোমাকে কত মিস করেছি আমি। মেঘকে সান্ত্বনা দিতে দিতে মাহিদ বলে ওঠে, আরে পাগলি, হ্যাঁ তো কাঁদছিস কেন? এই তো চলে এসেছি আমি। বেশ কিছুক্ষণ মাহিদকে জড়িয়ে রেখে নিজের অভিমান অভিযোগ সব উগড়ে দেয় মেঘ। মেঘের এমন বাচ্চা মতে চোখ ছোট ছোট করে দুহাত পকেটে গুজে তার দিকে তাকিয়ে আছে শ্রাবণ। শ্রেয়া একবার শ্রাবণের দিকে তাকাচ্ছে, আবার মেঘ আর মাহিদের দিকে তাকাচ্ছে। এরপর শ্রেয়া মনে মনে বলে ওঠে, মেঘের বাচ্চা, বেশি ঢং করিস না, তোর কপালে দুঃখ আছে। কিছুক্ষণ পর মাহিদের চোখ পড়ে মেরুদণ্ড টান টান করে দাঁড়িয়ে থাকা শ্রাবণের দিকে। এবার মেঘকে ছেড়ে দিয়ে দৌড়ে এসে শ্রাবণকে জড়িয়ে ধরে মাহিদ। কেমন আছো ভাই? কতদিন পর তোমার সাথে দেখা। হঠাৎ আক্রমণে কিছুটা ভড়কে যায় শ্রাবণ। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে সেও জড়িয়ে ধরে মাহিদকে। ভালো আছি ছোট, তুই কেমন আছিস? শ্রাবণকে ছেড়ে দিয়ে মাহিদ বলে ওঠে, এই তো একেবারে জাকানাকা। মাহিদের কথায় সবাই হেসে দেয়। শ্রেয়া এগিয়ে গিয়ে মাহিদের উদ্দেশ্যে বলে ওঠে, কেমন আছো মাহিদ ভাই? তুমি তো বিদেশে গিয়ে আমাদের একেবারে ভুলে গিয়েছো। মাহিদ হেসে শ্রেয়ার মাথায় হাত বোলাতে বোলাতে বলে ওঠে, কত বড় হয়ে গেছিস রে শ্রেয়া তুই। আর তোদেরকে কিভাবে ভুলে যাই বল? সবাইকে অনেক মিস করেছি। তাহলে এবার যাওয়া যাক। সকলের কথার মাঝখানে গম্ভীর কণ্ঠে বলে ওঠে শ্রাবণ। সকলেই সম্মতি জানিয়ে গাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখনই স্পাইডারম্যানের মতো সেখানে উপস্থিত হয় রাব্বি আহমেদ, শ্রাবণদের ছোট চাচা রাব্বি। তাকে দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে শ্রাবণ। এই যা সেরেছে বলেই আহত দৃষ্টিতে মেঘের দিকে তাকায় শ্রেয়া। মেঘ কপাল চাপড়াতে চাপড়াতে মাহিদের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে। তাদের একেবারে কাছে এসে রাব্বি আহমেদ বলে ওঠে, হ্যালো গাইজ, তোমাদের রাব্বি ফ্যান্টাস্টিক হাজির। এটা শুনে উচ্চস্বরে হেসে ওঠে মাহিদ। সে হাসতে হাসতে বলে ওঠে, ছোট চাচ্চু, তুমি আবার কবে থেকে রাব্বি আহমেদ থেকে রাব্বি ফ্যান্টাস্টিক হয়ে গেলে? সে অনেক কাহিনী মাই ডিয়ার সন, শুধু তুমি এটুকু জেনে নাও, আমি রাব্বি ফ্যান্টাস্টিক। আমি একমাত্র মানুষ যে নিজেকে নিজের হাতে আবিষ্কার করেছে। এখন চলো যাওয়া যাক। মাহিদ বাড়িতে ঢুকেই সকলকে সালাম করে। এরপর এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে তার মাকে। এতদিন পর ছেলেকে পেয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন রাহেলা বেগম। কতদিন পর কাছে পেয়েছে ছেলেকে, তিনি তাই নিজেকে আর সামলে রাখতে পারেননি। সকলেই একে একে মাহিদের সাথে কুশল বিনিময় করতে থাকে। তখনই সবার পেছন থেকে ঘরে প্রবেশ করে রাব্বি আহমেদ। হ্যালো জনগণ, সকলের রাব্বি ফ্যান্টাস্টিক হাজির। রাব্বি আহমেদকে দেখে আফসানা বেগম আর রাহেলা বেগম একে অপরের দিকে তাকায়। মাহিদ কিছুটা অবাকের স্বরে তার মাকে জিজ্ঞেস করে ওঠে, মা, ছোট চাচ্চু তখন থেকে নিজেকে ফ্যান্টাস্টিক বলে বলে চলেছে কেন? মাহিদের এমন কথা শুনে মুখ টিপে হেসে ওঠে রাহেলা বেগম আর আফসানা বেগম। রাহেলা বেগম চুপি চুপি ছেলের কানের কাছে গিয়ে বলে ওঠে, জবে থেকে তোর চাচুর চাকরি চলে গিয়েছে তখন থেকেই সে নিজেকে জিনিয়াস ভাবে। এটা কেমন কথা মা? কিছুটা আশ্চর্য হয়ে বলে ওঠে মাহিদ। সে অনেক কাহিনী পরেও শুনতে পারবি, এখন চল ফ্রেশ হয়ে খেয়ে নিবি। খাওয়ার কথা শুনতেই লাফিয়ে ওঠে রাব্বি আহমেদ। চলো চলো জলদি খাওয়া যাক। শ্রেয়া পাশ থেকে রাব্বি আহমেদকে উদ্দেশ্য করে বলে ওঠে, তুমি না ডায়েট করো চাচ্ছু? শ্রেয়ানের কথা শুনে রাব্বি আহমেদ বলে ওঠে, হ্যাঁ করি তো, প্রতিদিন সকালবেলা, কিন্তু এখন তো দুপুর হয়ে গেছে। হেসে ওঠে শ্রেয়া। এরপর বলে ওঠে, তুমি আর তোমার ডায়েট। কি আর বলবো বলো, খাওয়ার কথা শুনলে আমার মনে হয় পৃথিবীর সব সমস্যার সমাধান পেটের ভেতর ঢুকিয়ে দেয়।
হাসতে হাসতে সবাই খেতে বসে পড়ে। মাহিদও ফ্রেশ হয়ে বসে পড়ে। মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে মাহিদ বলে ওঠে, কি রে, খেতে বস, দাঁড়িয়ে আছিস কেন? মাহিদের কথা শুনতেই একগাল হেসে বসে পড়ে মেঘ। তখনই সেখানে উপস্থিত হয় শ্রাবণ। শ্রাবণকে দেখে মাহিদ বলে ওঠে, ভাই জলদি এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। শ্রাবণও চুপচাপ কোনো কথা না বলে খেতে বসে পড়ে। খেতে খেতে নানা ধরনের কথা বলতে থাকে সকলে। তবে মেঘ আর শ্রাবণ দুজনেই চুপচাপ বসে আছে। শ্রাবণ খেলেও মেঘ শুধু খাবার নাড়াচাড়া করে চলেছে, কিছুই খাচ্ছে না। হঠাৎই মাহিদ মেঘের দিকে তাকিয়ে বলে ওঠে, বোন, তোর গায়ে এগুলো কিসের দাগ? এত ব্যথা পেলে কি করে? আচমকা মাহিদের কথায় থেমে যায় শ্রাবণের হাত। মিনিটখানেক নিস্তব্ধভাবে বসে থাকে সে। মাহিদের এমন কথায় সকলেই চুপ বনে যায়। তখনই শ্রেয়া বলে ওঠে, তাই তুমি কি করে হয়েছে তোর? মেঘ একবার আর চোখে তাকায় শ্রাবণের দিকে। শ্রাবণ কিছুক্ষণ চুপ থেকে আবারও খাওয়ায় মনোযোগ দেয়, যেন এখানে কি হয়েছে সে শুনতেই পায়নি। মেঘ কিছুক্ষণ চুপ থেকে আমতা আমতা করে বলে ওঠে, আসলে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়েছিলাম ভাইয়া, তাই ব্যথা পেয়েছি। চোখ কি কপালে তুলে হাঁটিস নাকি তুই? দেখতে পাস না? খেয়াল করিনি ভাইয়া, একটু তাড়াহুড়োতে ছিলাম। মেঘকে সংকোচ পেতে দেখে আর কথা বাড়ায় না মাহিদ। এরপর রাব্বি আহমেদের দিকে তাকিয়ে বলে ওঠে, চাচ্চু, তুমি তো দিন দিন অনেক স্মার্ট আর সুন্দর হয়ে যাচ্ছ। মাহিদের কথায় হেসে রাব্বি আহমেদ বলে ওঠে, আর বলো না চাচ্চু, আমি দিনে দিনে এত সুন্দর হয়ে যাচ্ছি যে আয়নার সামনে দাঁড়ালে আয়নাও আমাকে দেখে হেসে ওঠে। আর তোমার ছোট মা তো আমাকে চোখে হারায়, কোথাও যেতে দেয় না। আমাকে নাকি অন্য মেয়ে মানুষেরা নজর দেবে। তখনই শ্রেয়া পাশ থেকে বলে ওঠে, আর বলো না মাহিদ ভাই, চাচ্চুর স্মার্টনেসের গল্প বললে কেউ বিশ্বাস করবে না, কারণ সেটা শুধু গল্পই থাকে। বলে উচ্চস্বরে হেসে ওঠে শ্রেয়া। তার দিকে চোখ পাকিয়ে তাকায় আফসানা বেগম। সকলেই হেসে কথা বলতে বলতে সময় কাটিয়ে দেয়। রাতের বেলা সকলে বসে আছে ড্রয়িং রুমে। মেঘের বাবা ফয়েজ আহমেদ এবং শ্রাবণের বাবা ইয়াকুব আহমেদ ঢাকা গিয়েছেন ব্যবসার কাজে। আর বাকি সবাই বসে আছে শুধু শ্রাবণ বাদে। মাহির একে একে সবার জন্য আনা গিফটগুলো বের করে দিচ্ছে। ছোট চাচ্চু, ছোট মা, ওরা কখন আসবে? কালকে আসবে হয়তো। আচ্ছা, তাদের গিফটগুলো তারা আসলেই দিব। মেঘ সোফার এক কোণে বসে বসে নিজের জন্য আনা জিনিসগুলো দেখে চলেছে। তখনই মাহিদ বলে ওঠে, মেঘ, যা তোর শ্রাবণ ভাইকে ডেকে নিয়ে আয়। আচমকা শ্রাবণের কথা শুনতে লাফিয়ে ওঠে মেঘ। আমি যাব? না, তোর বুধ যাবে। সে আহত দৃষ্টিতে তাকায় আফসানা বেগম আর রাহেলা বেগমের দিকে। রাহেলা বেগম ইশারায় মেঘকে যেতে বলে। মেঘ কিছুটা বিরক্তি আর ভয় নিয়ে পা টিপে টিপে শ্রাবণের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। সন্তর্পণে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে মেঘ, কিন্তু আশেপাশে কোথাও শ্রাবণ নেই দেখে চলে আসতে নেয় সে। তখনই বারান্দা থেকে ভেসে আসে এক মৃদু কণ্ঠ। আওয়াজ শুনে সেদিকে এগিয়ে যায় মেঘ। বারান্দার দরজার পাশে এসেই থমকে পড়ে সে। হালকা চাপানো দরজার ওপাশ থেকে গিটারের মৃদু সুর ভেসে আসে। তারপরেই শোনা যাচ্ছে এক গম্ভীর কণ্ঠ। नूर जहां और नूर मोहब्बत दोनों जुड़े तुझसे पिया, पागल या जोगी मुझको कहो तुम, हाँ मेरा इश्क सबसे जुदा, तेरी खातिर लूं सौ जन्म में, चाहे हो जो भी बला, ना मैं हूँ आशिक ना मैं दीवाना, कह दो मुझे जो पिया, तेरा मेरा है प्यार अमर, तू चाहे तो कदमों में सर रख दूं, ये जीवन क्या अगर मांगे तू, मेरी जान नजर कर दूं, तेरा मेरा है प्यार अमर। হঠাৎ চারিপাশ এক লহমায় কেমন যেন অজানা আবেগে পরিপূর্ণ হয়ে উঠেছে।
শ্রাবণের কণ্ঠে স্পষ্ট ব্যতিগ্রস্ততা, কেমন যেন বিভীষিকাময় আর্তনাদের মতো শোনাচ্ছে। শ্রাবণের এমন কণ্ঠে কেমন চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে মেঘের অন্তরে। কতটা কষ্ট নিয়ে মানুষ এমন বিষাদ সুর গাইতে পারে জানা নেই মেঘের। আচমকা কারো উপস্থিতি অনুভব হতেই থেমে যায় শ্রাবণ। শ্রাবণকে থামতে দেখে কিছুটা ভড়কে যায় মেঘ। চোর ধরা পড়ার মতোই আমতা আমতা করতে থাকে সে। পেছনে না তাকিয়ে শ্রাবণ বলে ওঠে, কেন এসেছিস? শ্রাবণ কিভাবে না তাকিয়ে বুঝতে পারল এটা সে? আজব। কিছুটা অবাকই হলো মেঘ, তারপর বলে উঠল, তোমাকে ভাইয়া ডেকেছে, আমাকে বলেছে ডেকে নিয়ে যেতে, তাই এসেছি। হাতে থাকা গিটারটা কর্নারে রেখে পেছন ফিরে তাকায় শ্রাবণ। শ্রাবণকে দেখেই আটকে ওঠে মেঘ। শ্রাবণের চোখ জোড়া অসম্ভব লাল হয়ে আছে, যেন বহু বছরের কান্না আটকে রেখেছে। ছেড়ে দিলে টুপটাপ জলকণায় সমুদ্র বয়ে যাবে। মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে শ্রাবণ বলে ওঠে, কখনো তো নিজের ইচ্ছাতেও একটু আসতে পারিস আমার কাছে। তোমার কাছে আমার কোনো প্রয়োজন নেই, কেন আসবো? এক দীর্ঘশ্বাস ছেড়ে শ্রাবণ এগিয়ে এসে মেঘের সামনে দাঁড়ায়। আমি কি এতটাই খারাপ ফুল? আমাকে কি একটু ভালোবাসা যায় না? তাচ্ছিল হেসে ওঠে মেঘ। না, চায় না শ্রাবণ ভাই। এরপর নিজের গায়ের ক্ষতগুলো দেখায় মেঘ, যেগুলো পরে গিয়ে পেয়েছিল সে। এই যে দেখুন, এগুলো দেখতে সামান্য ক্ষত হলেও এগুলো আমার কাছে কলঙ্ক সমান। কিন্তু এই কলঙ্ক আমি কখনো আপনার গায়ে লাগাতে পারবো না, কারণ পুরুষের গায়ে কখনো কলঙ্ক লাগে না। পুরুষ আজীবন শুদ্ধ থাকে। কলঙ্কের সৌভাগ্য শুধু নারীদেরই হয়। এবার আরো কিছুটা এগিয়ে আসে শ্রাবণ, মেঘের দুবাহু চেপে ধরে বলে ওঠে, তোর গায়ে কলঙ্ক আমি দিব, আবার সেই কলঙ্ক যত্ন করে মুছেও আমি দিব, কারণ তুই শুধু আমার। আর আমার হওয়া এত সহজ না। আমার হতে হলে তোকে আমাকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে। কিন্তু আমি তো তোমার হতে চাই না শ্রাবণ ভাই। তোকে যে আমারই হতে হবে জান। পুনর্জন্ম হবে না বলেই তোকে এই জন্মে পাওয়ার এত তীব্র আকাঙ্ক্ষা আমার। বিশ্বাস কর, যদি আরো 1000টা জন্ম পেতাম, সেই জন্মেও শুধু তোকেই চাইতাম। ভাইয়া ডাকছে তোমাকে, সবাই অপেক্ষা করছে। বলে শ্রাবণকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে শ্রাবণের হাত ছাড়িয়ে সেখান থেকে চলে আসে মেঘ। যেতে যেতে তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে বিষাদের অশ্রুকণা। মনে মনে সে আওড়ায়, কেন আমাকে এত কষ্ট দাও শ্রাবণ ভাই? তুমি জানো না তোমার ফুল যন্ত্রণা সইতে পারে না। সামান্য আঘাতেই কুঁকড়ে যায়, তাও কেন এত আঘাত করো? কয়েকদিন থেকে ভার্সিটি যাচ্ছে না মেঘ। শরীর খারাপ থাকায় আপাতত ভার্সিটি যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। আর তাছাড়া শ্রাবণ ভার্সিটি চলে গেলে শান্তিমতো বাড়িতে থাকতে পারে সে। না হলে শ্রাবণের বাচ্চা সারাদিন তাকে বডিগার্ডের মতো পাহারা দিতে থাকে। মেঘ বলেছিল সে অসুস্থ, তাই ভার্সিটি যাচ্ছে না। এজন্য আজ থেকে বাড়িতে দেখতে আসছে মেঘের একমাত্র প্রাণপ্রিয় বান্ধবী রুহি। শান্তিনিকেতনের সামনে এসে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা মামার ভাড়া মিটিয়ে সবেমাত্র ঘরে প্রবেশ করে রুহি। তখনই রাহেলা বেগম এসে দাঁড়ায় সামনে। রুহি এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে রাহেলা বেগমকে। কেমন আছো আন্টি? ভালো আছি মা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। মেঘ কোথায় আন্টি? ওর ঘরেই আছে। ঠিক আছে আন্টি। বলে যেই না রুহি উল্টো করে যেতে যাবে, তখনই আচমকা ধাক্কা লাগে মাহিদের সাথে। মাহিদ তাড়াহুড়ো করে কোথা থেকে জানিয়ে আসছিল। তৎক্ষণাৎ সজোরে ধাক্কা লাগায় ধপাস করে মেঝেতে পড়ে যায় রুহি। চোখ মুখ কুচকে কুকিয়ে ওঠে সে। সরি, আমি খেয়াল করিনি। মাহিদের কথায় তার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকায় রুহি। তেতিয়ে বলে ওঠে, কানা নাকি, চোখে দেখতে পান না? সরি বললাম তো, আশ্চর্য। উঠে দাঁড়ায় রুহি। এবার আবারও কর্কশ কণ্ঠে বলে ওঠে, সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায় নাকি? কে আপনি, যত্তসব? রুহির কথায় ভ্রু কুচকে তার দিকে তাকায় মাহিদ। তুমি কে মেয়ে? এভাবে কথা কেন বলছো আমার সাথে? নিঃশ্বাস ছেড়ে তাচ্ছিল হেসে ওঠে রুহি। হ্যাঁ, আমি মেঘের বেস্ট ফ্রেন্ড, এই পরিবারের খুবই কাছের একজন। আর এটা আপনার বাবার বাড়ি না যে এভাবে কথা বলবেন আমার সাথে। আমার বাবারই বাড়ি এটা। মা, বলে দাও এই ঝগড়াটে মেয়েটাকে। বলেই হনহনিয়ে ঘরের ভেতরে চলে যায় মাহিদ। রুহি হেসে তাকায় রাহেলা বেগমের দিকে। পাগল নাকি এই লোক আন্টি? আপনাকে মা ডাকছে। হঠাৎই ব্যাপারটা বোধগম্য হতে তবদা খেয়ে যায় রুহি। রাহেলা বেগম মুখ টিপে হেসে বলে ওঠে, ওর বাবারই বাড়ি এটা মা। যাও, মেঘ উপরে
তার ঘরে আছে। রুহি যেন টুপ করে মহাশূন্য থেকে পড়ে গেল। ভীষণ লজ্জা পেল সে। কাচুমাচু করতে করতে হতবুদ্ধির ন্যায় ভ্যাবলার মতো হেসে সে এক দৌড় দেয় মেঘের রুমের উদ্দেশ্যে।